আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকের জায়গা থেকে ভালো আছো এবং আমিও কিন্তু ভালো আছি। কেন না? আমি কিন্তু সবসময় ভালো দলেই থাকি। ওকে? তো সবাই দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যাও। দ্রুত সবাই লাইভটিতে জয়েন হয়ে যাও। যাই হোক আমি উপরে লাইটটা জ্বালাতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমাকে কালো দেখাচ্ছিল। ওকে? তো লাইটটা জ্বালিয়ে দিলাম এবং সবকিছু তোমরা উজ্জ্বল দেখতে পারবা। ওকে তো কথা দিয়েছিলাম কিন্তু যে তোমাদের মানে ঈদের আগ পর্যন্ত রেগুলার লাইভ ক্লাস চলবে, তো তারই সেই কথা দেওয়ার ফলেই কিন্তু আমি চলে এলাম আজকেও। কিন্তু আজকে আমি 10টায় ক্লাস রাখিনি, আজকে রেখেছি আমি 8:30টায়। কেননা আসলে 10টায় ক্লাস রাখলে অনেকে ক্লাসে জয়েন হতে চায় না বা অনেকের কাজ থাকে, যার কারণে আজকের ক্লাসটা আমি 8:30 রাখছি এবং পরবর্তীতে কি করব সেটাও কিন্তু পেজের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে? তো যারা লাইভটিতে যুক্ত হয়েছে শুরুতে একটু আমাকে বলে দাও যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ক্যামেরার ফোকাস ঠিক আছে কিনা, সব কিছু আমাকে একটু জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। এবং যারা লাইভটিতে যুক্ত হয়েছে প্রত্যেকের জায়গা থেকে লাইভটি দ্রুত শেয়ার করে দাও এবং তোমার যারা বন্ধু আছে তাদেরকেও কিন্তু অবশ্যই মেনশন করবে। তো ইতিমধ্যে আমাদের মাঝে অনেকেই যুক্ত হয়েছে। ফাতেমাতুজ জোহরা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, খুব ভালো। এবং আমি আমার জায়গা থেকে আমার যে গ্রুপগুলো রয়েছে আমি গ্রুপগুলোতে লাইভগুলো একটু শেয়ার করে দেই যাতে সবাই দেখার সুযোগ পায়। ওকে? আচ্ছা, ওকে। তো আজকে কিন্তু প্রতিদিনের মতনই কিন্তু আজকে আমি যে সাধারণ জ্ঞান যে প্রশ্ন ব্যাংক সলভ করলাম সেটাই কিন্তু আমি নিয়ে থাকবো। এবং আর একটু আমি অপেক্ষা করবো, আর 2 মিনিট আমি অপেক্ষা করবো সবার জয়েন হওয়ার জন্য। সবাইকে একটু জয়েন হওয়ার সুযোগ দেই। ওকে? আচ্ছা, দেখি কারা জয়েন হয়েছে। হ্যাঁ, অনেকেই কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে। ওকে, ওকে। তো আমরা সময় খুব বেশি নিব না, তোমরা তো প্রতিদিন এই জিনিসটা দেখোই, তো এই জিনিস নিয়ে আর আলোচনা করার কিছু নেই। আমরা সরাসরি আজকে প্রশ্নে চলে যাব। সরাসরি আজকে আমরা প্রশ্নে চলে যাব। আজকের প্রথম ক্লাসটা কি আছে? আজকের প্রথম ক্লাস, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওকে, সঙ্গীত সরকার সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এমডি আলিয়া হাসান, কেমন আছো ভাইয়া তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, ওকে। তো আজকে প্রশ্ন কি ছিল যে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? সবাই সবার জায়গা থেকে দ্রুত কমেন্টে উত্তর জানিয়ে দাও, সবাই উত্তর জানিয়ে দাও। আজকে কিন্তু আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আজকের প্রশ্নগুলোতে থাকবে, যেগুলাতে মানে যেগুলো পড়ালে মোটামুটি সাধারণ জ্ঞানের একটা অংশ তোমাদের পড়া হয়ে যাবে। ওকে? সো আমি আশা করব যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা থাকবে। ওকে, তিশা মারিয়া সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সঙ্গী সরকার উত্তর দিয়েছে জেনেভা। ওকে, বাকিরা একটু দ্রুত উত্তর করো। ফাতেমাতুজ জোহরা উত্তর দিয়েছে 1A। ওকে, যারা ক্লাসটি দেখছো দ্রুত জয়েন করো এবং যারা এই পর্যন্ত জয়েন করেছো তারা কিন্তু সঠিক উত্তর কমেন্টে জানাও। ওকে, ওকে, ওকে। আচ্ছা, অনেকেই উত্তর করেছে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়, জেনেভায়। আমরা একটু সঠিক উত্তর দিয়ে আসবো। আচ্ছা, তার আগে আমি একটু তোমাদেরকে বুঝাই যে আন্তর্জাতিক আদালতটা কি। অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদের একটু জানাই যে আন্তর্জাতিক আদালত কি। সবাই একটু খাতায় নোট করো, সবাই একটু খাতায় নোট করতে পারো চাইলে, যে আন্তর্জাতিক আদালত হলো আন্তর্জাতিক আদালত হলো জাতিসংঘের একটি বিচারিক সংস্থা। কি জাতিসংঘের একটি, তোমরা জানো যে জাতিসংঘের কিন্তু অনেকগুলো সংস্থা রয়েছে, সেটা মানে পরিবেশ বিষয়ক সংস্থা বলো, তারপর হচ্ছে এই যে যেটা আন্তর্জাতিক আদালত বলো এটা একটা বিচারিক সংস্থা বলো, তারপর ওসি পরিষদ যেটা যদিও বন্ধ হয়ে গিয়েছে, যেটির কার্যক্রম এখন চালু নয়, এরকমই কিন্তু পরিবেশ বিভিন্ন সংস্থা আছে, অর্থনৈতিক কিছু সংস্থা আছে, এরকম কিন্তু জাতিসংঘের সংস্থা রয়েছে। তারই একটি সংস্থা ছিল আন্তর্জাতিক আদালত, হলো কি জাতিসংঘের বিচারিক সংস্থা। ওকে,
তাহলে আমরা কি পেলাম যে আন্তর্জাতিক আদালত হলো কি জাতিসংঘের বিচারিক অবস্থা। এবং এটি যদি বলি যে প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয় কততে, স্থাপিত হয় 1945 সালে। কত সালে স্থাপিত হয়? 1945 সালে। ওকে, এবং এই যে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর, এই যে হেগ, এই হেগটা কোন দেশে অবস্থিত? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাতো। এই যে হেগ, এই হেগ কোন দেশে অবস্থিত? কোন দেশে অবস্থিত? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাতো। এই যে হেগ, হেগ কোন দেশে অবস্থিত? একটু দ্রুত কমেন্ট করে জানাও ভাইয়া পুরা। হ্যাঁ, তনিমা গোস্বামী উত্তর দিয়েছে একের সি হেগ, তিশা মারিয়া হেগ, নেদারল্যান্ডস হেগ। হ্যাঁ, ওকে, তো এটা কোন দেশে? এটা হচ্ছে হলো নেদারল্যান্ডসে। কোন দেশে? নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসে অবস্থিত। ওকে, তো আমরা আরেকটু দেখব, সেটা হচ্ছে এই যে আন্তর্জাতিক আদালত, এই যে আন্তর্জাতিক আদালত, এই আন্তর্জাতিক আদালতে কিন্তু দুটি ভাষা ব্যবহৃত হয়। আন্তর্জাতিক আদালতে দুটি ভাষা ব্যবহৃত হয়। আন্তর্জাতিক আদালতে ভাষা ব্যবহৃত হয় কতটি? দুটি। কি কি? একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে ইংরেজি, এবং অপরটি হচ্ছে ফার্সি। কি? ফার্সি। তাহলে আমরা কি কি পেলাম? প্রথমে আমরা আন্তর্জাতিক আদালত দেখলাম যে আন্তর্জাতিক আদালতটা কি। আন্তর্জাতিক আদালত হলো জাতিসংঘের বিচারিক একটি সংস্থা, যেটা স্থাপিত হয় 1945 সালে। এবং এই আন্তর্জাতিক আদালতের ভাষা কয়টা? ভাষা হচ্ছিল দুইটা। কি কি? সেটা হচ্ছিল ইংরেজি ও ফার্সি। এবং এই যে হেগ, এই হেগ হচ্ছে কোন দেশে? নেদারল্যান্ডে অবস্থিত। ওকে, এবং আরেকটি বিষয় তোমাদেরকে বলি, আমি যদি বলি এই যে আন্তর্জাতিক আদালত, এই আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? এই আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। প্রশ্নে কিন্তু চলে আসতেই পারে যে আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন। তো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও, দেখি কে কে জানে। হ্যাঁ হ্যাঁ, দীপমিত্রা ইংরেজি ফার্সি, ধন্যবাদ ভাইয়া। ওকে, সবাই একটু এবার আমি যে প্রশ্নটা করেছি সেটার একটু উত্তর দাও যে এই যে আন্তর্জাতিক আদালত যে বিচারক রয়েছে, বিচারকের সংখ্যা কত? হ্যাঁ, সঙ্গীত সরকার উত্তর দিয়েছে 15 জন। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, অর্পিতা দাস, হ্যাঁ। ওকে, তো বিচারক কতজন? বিচারক হচ্ছে 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? বিচারক হচ্ছে 15 জন। খুব ভালো। আসলে আমি শুধু দেখছো আজকে, না সরি, গতকালকে আমি যে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম সেখানে একটা মেয়ে কমেন্ট করেছিল আসলে পশ কি। তো সেই মেয়েটি যদি আমার ক্লাস দেখে থাকো, আমি তাকে বলতে চাই যে পশ, আমি প্রথম একদম যে ক্লাসটা, সেই ক্লাসে আমি বলেছিলাম যে পশের ব্যাখ্যাটা, যে যাদের বাবার অনেক টাকা পয়সা থাকে তাদের সন্তানদেরকে বলা হয় পশ কিড। কিন্তু আমার কাছে এর ব্যাখ্যাটা একটু ডিফারেন্ট। সেটা হলো যে যারা ঠিকমতো পড়াশোনা করে, যারা আমার সকল প্রশ্নের উত্তর দেয় এবং রুটিন করে পড়াশোনা করে, এবং একজন অ্যাডমিশন সিকার, মানে অ্যাডমিশনে তার চান্স পাওয়া লাগবে এরকম একটা মনোভাব নিয়ে, যে দিন রাত 24 ঘন্টার মধ্যে মিনিমাম 15 ঘন্টার মতো পড়াশোনা করে, সকল বিষয়তে জ্ঞান সে রাখে, সেই হচ্ছে আমার কাছে রিয়েল পশ। এই জন্যই আমি আমার স্টুডেন্টদেরকে পশ বলি। ওকে, আচ্ছা, অনেকেই উত্তর দিয়েছে যে 15 জন 15 জন 15 জন। ওকে, খুব ভালো। তিশা মারিয়া বলেছে বিচারকের সংখ্যা 15, বিচারকের মেয়াদ 9 বছর। হ্যাঁ, এইটা আমি আসতাম, বিচারকের মেয়াদ কত বছর এটা আমি জিজ্ঞাসা করতাম, তার মধ্যে তিশা উত্তর দিয়েছে বিচারকের মেয়াদ কত? মেয়াদ হচ্ছে 9 বছর। কত বছর? 9 বছর। ওকে, তো আমরা এই প্রশ্নে দেখো, একটি প্রশ্নে আমরা কত কিছু পেলাম, যে আমরা জানলাম যে আন্তর্জাতিক যে আদালতের সদর দপ্তর হেগে, এবং সেটা হচ্ছে নেদারল্যান্ডসে অবস্থিত। এবং আন্তর্জাতিক আদালত কি? আন্তর্জাতিক আদালত হলো জাতিসংঘের বিচারিক একটি সংস্থা, এবং স্থাপিত হয় 1945 সালে। এবং এর ভাষা কয়টা? ভাষা আছে দুইটা, সেটা হচ্ছে ইংরেজি ও ফার্সি। এবং এই যে আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? 15 জন। এবং এই যে 15 জন বিচারক, এদের মেয়াদ কত বছরের জন্য? মেয়াদ হচ্ছে 9 বছরের জন্য। ওকে, তো আমরা এই প্রশ্নটা আশা করি সকলেই বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটা কি আছে, যে ইউএনএফপি এর পূর্ণ অভিব্যক্তি কি? সকলে একটু দ্রুত কমেন্ট করে জানাও, এবং অপশনগুলো প্রত্যেকেই খুব ভালো করে দেখবে। কি বলেছে ইউএনএফপিএ এর অভিব্যক্তি, অর্থাৎ এর পূর্ণ রূপটা কি? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও।
সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও ইউএনএফপি এর অভিব্যক্তি কি? কি হবে, ইউনাইটেড নেশন ফ্রিডম অফ প্রেস অ্যাসোসিয়েশন, নাকি ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, নাকি ইউনাইটেড নেশন ফান্ড ফর পভার্টি এলিভিয়েশন, নাকি একদম শেষ যে ইউনাইটেড নেশন ফেয়ার প্রাইস অ্যান্ড অ্যাসোসিয়েশন? কোনটা হবে দ্রুত একটু উত্তর করে জানাও। তার আগে আমি তোমাদেরকে একটু সহজ করে দিই প্রশ্নটা, যাতে তোমরা সহজে উত্তর করতে পারো। আমি একটু সহজ করে দেই যে এটা কিন্তু যে জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল কি? জনসংখ্যা বিষয়ক এটা কিন্তু জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল। আমি কিন্তু বাংলাটা করে দিয়েছি, এইবার কিন্তু উত্তর করতে খুবই খুবই সোজা হবে তোমাদের কাছে। তো সকলে যারা যারা ক্লাসে দেখছো প্রত্যেকেই উত্তর করো, সম্পূর্ণটা যদি নাও লিখতে পারো যে 2 এর বি হবে না সি হবে না এ হবে না ডি হবে, সেভাবে 2 এর এবিসি যে কোনো একটা লিখতে তোমরা পারো। ওকে, তো সকাল আমি কিন্তু সোজা করে দিয়েছি যে এটা কি জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল। যেহেতু জনসংখ্যা আছে সেহেতু কি হতে পারে, দ্রুত একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা উত্তর করেছে 2 এর বি। মুবাশশিরা মানসুরাকে আগের দিন ক্লাসে দেখি নাই কেন তোমাকে আপু? কোথায় ছিল তুমি, ক্লাস করনি কেন? আচ্ছা, তিশা মারিয়া উত্তর করেছে বি। অর্পিতা দাস জনসংখ্যা তহবিল বলেছে, প্রীতম পাল বলেছে বি। ওকে, সঙ্গীত সরকার উত্তর দিয়েছে 2 এর খ। খুবই ভালো কথা, খুবই ভালো। ওকে, তো আমরা আরেকটু আলোচনা করি এই যে ইউএনএফপি এর সম্পর্কে। তো আমরা কি পেলাম, ইউএনএফপি এর পূর্ণ অভিব্যক্তি কি হবে, এটা বি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ফর পপুলেশন। যেহেতু জনসংখ্যা আছে, জনসংখ্যা থাকলে সেটা পপুলেশন থাকাটাই স্বাভাবিক। ওকে, তো ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ওকে, এইবার আমি যদি তোমাদেরকে বলি এই যে ইউএনএফপিএ এইটার প্রতিষ্ঠা হয় কত সালে, অর্থাৎ কত সালে প্রতিষ্ঠা হয় ইউএনএফপিএ, দেখি একটু সকলে উত্তর করো কমেন্ট বক্সে তোমাদের, যে ইউএনএফপিএ কত সালে প্রতিষ্ঠা হয়। ওকে, রিফাতুন ঋতু উত্তর করেছে 2 এর বি। ধন্যবাদ আপু তোমাকে। আমি যে পরের প্রশ্নটি করেছি সেটা হচ্ছে ইউএনএফপিএ প্রতিষ্ঠা হয় কত সালে, একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, অর্পিতা উত্তর করেছে 1969। আচ্ছা, মুবাশিরা বলেছে ভাইয়া আগের দিন ক্লাসের নোটিফিকেশন দেখতে পাইনি। আচ্ছা, রেকর্ড করিনি, এবং আমি কিন্তু গতকালকে সম্ভবত সন্ধ্যার দিকে আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, বা ইফতারির কিছুক্ষণ আগে আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, এবং আজকেও কিন্তু দেই। আমার যেদিন ক্লাস থাকে তার ক্লাসের 3 থেকে 4 ঘন্টা আগেই কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। তো সবাই ক্লাসে, শুধু আমার ক্লাস না, আমাদের লিজেন্ড পাবলিক মানে লিজেন্ড কেয়ারের যে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে ফলো করে রাখলে কি হবে, বা লাইক দিয়ে রাখলে কি হবে, যে ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, অর্পিতা উত্তর দিয়েছে 1969। ওকে, হ্যাঁ, তাহলে প্রতিষ্ঠা কত সালে, 1969 সালে। 1969 সালে। এইবার আমি যদি বলি এই যে ইউএনএফপি এর বর্তমান নির্বাহী পরিচালক কে? বর্তমান নির্বাহী পরিচালক ইউএনএফপি এর বর্তমান নির্বাহী পরিচালক কে? সকলে জায়গা থেকে কমেন্ট করো, ইউএনএফপি এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
ইউএনএফপি এর বর্তমান নির্বাহী পরিচালককে সবাই একটু দ্রুত কমেন্ট করে। আচ্ছা, অনেকেই বলেছে যে প্রীতম পাল, মুবাশশিরা মানসুরা তনিমা, গোস্বামী ফাতেমাতুজ জোহরা সকলেই 1969 বলেছে। ওকে, খুব ভালো কথা। আমি যে পরবর্তী প্রশ্ন করেছি যে এই যে ইউএনএফপি এর বর্তমান নির্বাহী পরিচালক কে? নির্বাহী পরিচালক কে? আচ্ছা, এটা যারা পারো তো পারো, এটা আমি সবার উত্তর দিতে হবে না, কারণ এগুলো একটু কঠিন প্রশ্ন হয়। তো যে পারো তো আলহামদুলিল্লাহ, যে না পারো তার জন্য তো আমি রয়েছি। তো ইউএনএফপি এর বর্তমান পরিচালক হচ্ছে, আচ্ছা আমি উপরে এটা মুছে দিচ্ছি, আমি উপরে লিখছি এটা। ওকে, ইউএনএফপি এর বর্তমান পরিচালক হচ্ছে যে নাটিলা কামেন। কে? নাটিলা কামেং, যে পানামার অধিবাসী। কোন দেশে? পানামার অধিবাসী। ওকে, তাহলে নাটিলা কামেংকে যে বর্তমান মহাপরিচালক হচ্ছে, নির্বাহী পরিচালক হচ্ছে যে নাটিলা কামেং। ওকে, এবং এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেই, যদি প্রশ্ন আসে যে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কে? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কে? এটা কিন্তু আসতেই পারে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্নে আসলো যে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কে? নিচে অপশন দিলে ইউএনএফপিএ বা ইউএনসিটিএডি, ইউএনসিএইচআর বা এসএআরসি, সার্ক দিল, বা বিভিন্ন যে জাতিসংঘের যে সংস্থাগুলো রয়েছে এইগুলা অপশনে দিল, তার পাশাপাশি ইউএনএফপিও দিল, তাহলে কিন্তু চোখ বন্ধ করে ইউএনএফপিএ তোমরা তাকাবে। কেননা তখন তোমাদের কিন্তু মনে হবে যে ভাইয়া কিন্তু এটা আমাদেরকে ক্লাসে পড়িয়েছিল যে ইউএনএফপিএ হচ্ছে যাদের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে। ওকে, আশা করি আজকের পর থেকে যারা জানতাম তো জানতাম, এবং আজকের পর থেকে এই জিনিসটা আর কখনোই ভুলবে না যে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে ইউএনএফপিএ। ওকে ওকে, তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। তো আশা করি সবগুলো বিষয় তোমরা বুঝতে পেরেছো, এবং উত্তর কোনটা হবে? ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, যেটা প্রতিষ্ঠা হয় 1969 সালে, এবং যেটার বর্তমান নির্বাহী পরিচালক নাটিলা কামেং, যে পানামার নাগরিক, মানে অধিবাসী যাই বলো না কেন, এবং বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কি? এই ইউএনএফপিএ। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে যে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে? হ্যাঁ, পানামার অধিবাসী নাটিলা কামিং। ধন্যবাদ পার্থ পাল। পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি আছে যে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে? ভাইয়া আপুরা দ্রুত দ্রুত তোমাদের প্রত্যেকের জায়গা থেকে কমেন্টে উত্তর করে দাও যে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে। হ্যাঁ, হৃদয় রায় প্রশান্ত উত্তর করেছে রাষ্ট্রপতি। বাকিদের উত্তর দেখতে চাই যে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে। মুবাশশিরা মানসুর উত্তর করেছে 3 বি, অর্থাৎ স্পিকার। রিফাতুর ঋতু উত্তর করেছে 3 সি। ফাতেমাতুজ জোহরা 3 সি। অর্পিতা দাস উত্তর করেছে রাষ্ট্রপতি। ওকে, বাকিরা কোথায়? বাকিদের উত্তর কিন্তু দেখতে চাই ভাইয়া পুরো দ্রুত দ্রুত একটু উত্তর করো, দ্রুত দ্রুত উত্তর করো। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে? সঙ্গী সরকার উত্তর করেছে রাষ্ট্রপতি। দীপ মিত্র উত্তর করেছে 3 সি, এবং অথৈ বিশেষ উত্তর করেছে 3 সি। ওকে, তো উত্তর কোনটা হবে? আচ্ছা, উত্তরটা আমরা একটু পরে দেখব, তার আগে আমরা একটু এই যে অধিবেশন সম্পর্কে আমরা একটু পড়াশোনা করে আসব। তোমরা জানো যে সংবিধানের পঞ্চম যে ভাগটা, সংবিধানের পঞ্চম ভাগ হচ্ছে আইনসভা। কি? সংবিধানের পঞ্চম যে ভাগ, পঞ্চম ভাগ কি? আইনসভা। সংবিধানের পঞ্চম ভাগ আইনসভা, এবং এই যে আইনসভায় 72 অনুচ্ছেদ কি?
72 অনুচ্ছেদ, মানে এই যে 72 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদের আলোকে, মানে এই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু কি যে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকবেন, রাষ্ট্রপতি কিন্তু সংসদের অধিবেশন ডাকবেন অথবা আহ্বান করবেন। ওকে, এবং তোমরা জানো যে প্রথম যে বইটা, মনে করো আজকে আজকে মনে করো রাষ্ট্রপতি সংসদের প্রথম বৈঠক ডাকলেন, প্রথম বৈঠক শেষ হওয়ার পরে মনে করো আজকে মনে করো অধিবেশন, এই অধিবেশন শেষ হওয়ার 60 দিন পরে, কত, এটা কিন্তু আমি আগের একটা ক্লাসে পড়েছিলাম যে আজকে মনে করো অধিবেশন আজকে ডাকলো, এই অধিবেশনের প্রথম অধিবেশন শেষ হওয়ার 60 দিন পরে কিন্তু পরবর্তী অধিবেশন ডাকতে হয়। তাহলে এইটা আমি আর তোমাদেরকে প্রশ্ন করলাম না, কেননা আমি গত ক্লাসে পড়েছিলাম যে প্রথম অধিবেশন শেষ হওয়ার পরে 60 দিন পরে, কতদিন পরে, 60 দিন পরে, 60 দিন পরে পরবর্তী অধিবেশন ডাকতে হয়। তো এই প্রশ্নটা খুবই সোজা ছিল যে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে, এটা উত্তর হবে রাষ্ট্রপতি। একজন কিন্তু সম্ভবত কে উত্তর করেছে মনে হয়, স্পিকার উত্তর করেছিল, কিন্তু স্পিকার কিন্তু হবে না, এটা কিন্তু রাষ্ট্রপতি হবে। ওকে, তো এখানে বোঝার তেমন কিছুই ছিল না, জাস্ট এটাই রাখলাম যে এটা পঞ্চম ভাগে, মানে আইনসভা পঞ্চম ভাগের মতো, এবং 72 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন কি আছে যে অধিকাংশ মঙ্গোলীয় জনগোষ্ঠীর বসবাস কোথায়, একটু দ্রুত কমেন্ট করে জানাও। অধিকাংশ মঙ্গোলীয় জনগোষ্ঠীর বসবাস কোথায়, একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, অধিকাংশ মঙ্গোলীয় জনগোষ্ঠীর বসবাস কোথায়, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা, তিশা মারিয়া সরি, মার্কেট করতে গেছিলাম, মাত্র আসলাম। ঘরোয়া আলাপ এখানে কেন আপু? হ্যাঁ, ঘরোয়া আলাপ তো ইনবক্স আছে, তাই না? ঘরোয়া আলাপ এখানে করা ঠিক না। ওকে, তো আমাদের প্রশ্নটা কি ছিল, অধিকাংশ মঙ্গোলীয় জনগোষ্ঠীর বসবাস কোথায়? রিফাতুন ঋতু উত্তর করেছে 4 ডি, এশিয়ায়। বাকিরা কোথায়, বাকিদের দেখতে চাই, বাকিরা দ্রুত দ্রুত উত্তর করো ভাইয়া, পুরা দ্রুত উত্তর করো। অধিকাংশ মঙ্গোলীয় জনগোষ্ঠীর বসবাস কোথায়? সবাই কি ঘুম এসে পড়েছে? আচ্ছা, দীপ মিত্রা আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া 4-এর এ হবে কিনা, আসলে কি এ হবে, একটু ভেবে উত্তর দাও তো। তুমি কি বলেছে মঙ্গোলীয়, তোমরা যে সময় প্রাচীন আমল পড়েছো, প্রাচীন আমল মঙ্গোলীয়, ককেশীয়, অস্ট্রিক, দ্রাবিড় যখন তোমরা পড়েছো তখন কিন্তু মঙ্গোলিয়া সম্পর্কেও জেনেছো, এই জন্য একটু ভেবে উত্তর দাও দীপ মিত্রা। ওকে, আচ্ছা, রিফাতুন ঋতু উত্তর করেছে 4-এর বি, অর্পিতা দাস উত্তর করেছে এশিয়ায়, সঙ্গীত সরকার করেছে ইউরোপ। বাকিদের একটু দেখতে চাই আমি উত্তর দেখে আমার মানে লিটারালি আমার হাসি আসছে যে এত সোজা একটা প্রশ্ন, এটা কিন্তু প্রাচীন জনপদের, মানে প্রাচীন আমলের একদম শুরুতেই কিন্তু এই জিনিসটা থাকে যে মানে আমাদের যে বাঙালি জাতির উৎপত্তিতেই কিন্তু শুরুতেই কিন্তু এগুলা থাকে যে মঙ্গোলীয়, ককেশীয়, তারপর অস্ট্রিক, দ্রাবিড় জাতি, এদের উদ্ভব, এবং এরা কে কোন দেশ থেকে এসেছে এবং বর্তমানে মানে সেই সময় কে কোন জায়গায় রয়েছে, এবং তাদের যে বর্তমান যে মানে জাতি মানে কাদের মধ্যে রয়েছে, এগুলা কিন্তু আমরা প্রাচীন বাংলায় কিন্তু সকল বিষয়, মানে যে প্রাচীন বাংলায় যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আমরা পড়েছিলাম। ওকে, তো আচ্ছা, হৃদয় রয় প্রশান্ত উত্তর করেছে 4-এর ডি। আচ্ছা, খুব ভালো। প্রীতম পাল উত্তর দিয়েছে এশিয়া, ফাতেমাতুজ জোহরা 4-এর ডি। ওকে, আচ্ছা আমি যদি বলি যে মঙ্গোলীয়রা, আচ্ছা আমি এক একজন তো একটা উত্তর দিয়েছো, তো আমি এর আগে একটু কিছু ইনফরমেশন তোমাদেরকে দেই যে এই মঙ্গোলীয়রা কোথা থেকে আসে।
মঙ্গোলীয়রা কোথা থেকে আসে? মঙ্গোলীয়রা আসে যে ইন্দোচীন, তিব্বত থেকে। কোথা থেকে? ইন্দোচীন তিব্বত থেকে। এবং এই যে তোমরা জানো যে অস্ট্রিক এবং দ্রাবিড়, যে জাতিসমূহ রয়েছে তাদের সাথে কিন্তু মানে মঙ্গোলীয় মিশ্রণ ঘটে। এই যে অস্ট্রিক এবং দ্রাবিড় এদের সাথেই কিন্তু যে মঙ্গোলীয় যে জনগোষ্ঠী, এই মঙ্গোলীয় জনগোষ্ঠীর কিন্তু মিশ্রণ ঘটে। ওকে, এবং এইবার যদি আমি বলি, এইবার বললেই তোমরা বুঝে যাবা যে মনে করো তোমার গারো, দেখো এই যে মঙ্গোলীয় ছিল কাদের, মানে কোন জনগোষ্ঠী ভুক্ত? দেখো যে গারো, তারপরে কি চাকমা, হ্যাঁ গারো, চাকমা, তারপরে ত্রিপুরা, তারপর ছিল খাসিয়া। এরা কিন্তু এই জনগোষ্ঠী ভুক্ত, এই জনগোষ্ঠী ভুক্ত। ওকে, আমি ভুক্ত জনগোষ্ঠীটা লিখলাম না। এইবার তোমরা বলো, তাহলে আমরা একদম শেষে কি পেলাম যে গারো, চাকমা, ত্রিপুরা, খাসিয়া এরা কিন্তু এই যে জনগোষ্ঠী, মঙ্গোলীয় জনগোষ্ঠী ভুক্ত। তাহলে এবার তোমরা বলো এই যে মঙ্গোলীয় জনগোষ্ঠীর বসবাস কোথায়? যেহেতু আমাদের দেশে, কারণ এই যে গারো, চাকমা, ত্রিপুরা, খাসিয়া এরা কিন্তু আমাদের দেশেই বসবাস করে। তো আমাদের দেশে যেহেতু বসবাস করে এবং মঙ্গোলীয়রা এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাহলে মঙ্গোলীয়রা কোথায় বসবাস করে? এইবার তোমরা একটু উত্তর করো। যারা যারা ইউরোপ বলেছিল বা মধ্যপ্রাচ্যে বলেছিল, তারা এবার একটু বলো যে আসলে মঙ্গোলীয়রা জনগোষ্ঠীর বসবাস কোথায়? তোমরা এবার একটু বলো আমাকে যে মঙ্গোলীয় জনগোষ্ঠীর বসবাসটা কোথায়? হ্যাঁ, অর্পিতার হইছে। অনেকে উত্তর, যেমন সঙ্গীত উত্তর দিয়েছিল ইউরোপ, আর একজন উত্তর দিয়েছিল মধ্যপ্রাচ্যে। রিফাতুল ঋতু এখন বলছে এশিয়া। আচ্ছা, ওকে, দীপ মিত্রাও এখন 4-এর D বলছে, তনিমা গোস্বামী 4-এর D বলেছে। তাহলে এইরকমই কিন্তু ভর্তি পরীক্ষা তোমাদের ভুল হয়। তোমরা যখন ভর্তি পরীক্ষা দিয়ে আসো, তোমরা বলো যে আরে মামা পুরা কোপাই দিছি একদম, মানে একদম শিওর চান্স হবেই হবে, মানে কোনো মিস নাই। যেই রেজাল্ট দেয়, রেজাল্ট দেওয়ার পরে মেসেজ দাও, ভাইয়া আমার ফেল কেন আসলো, আমি কেন কোয়ালিফাইড না, আমার এটা কেন হলো, আমি তো ভালো পরীক্ষা দিয়েছিলাম। বাট তোমাদের ভালো পরীক্ষার নমুনা এটাই ছিল যে প্রশ্ন করেছে একটা, চিন্তা ভাবনা না করে উত্তর করেছো আর একটা, যার কারণে তোমাদের চান্স হয় না এবং তোমরা একদম ভেঙে পড়ো। বাট তোমাদের পরীক্ষা দেওয়ার পরে মনের মধ্যে থাকে তো আমি তো পুরো কোপাই দিয়ে আসছি, আমার তো পরীক্ষা 100-100 হয়েছে, চান্স তো আমার শিওর। আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইরে জানাই দাও যে আরে মামা আমি তো জাবিতে, আমি তো ঢাবিতে, বা যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার হয়েই যাবে, মানে যেটা দিয়ে পরীক্ষা দিয়ে তোমরা বেরো। বাট দিন শেষে বাস্তবতা হচ্ছে এটাই। এই জন্য পরীক্ষার হলে ভেবে চিনতে দাগাতে হবে, আর পরীক্ষা দিয়েই এত উত্তেজনা সৃষ্টি করার দরকার নাই নিজের মধ্যে। তোমার যদি উত্তেজনা থাকেই, পরীক্ষা ভালো হওয়ার মানে এক্সাইটমেন্ট যেটাই থাকুক না কেন, সেটা মনের মধ্যে রেখো। যখন রেজাল্ট দিবে তখন এই উত্তেজনাটা মানুষের সামনে প্রকাশ করো, তার আগে না। ওকে, যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, মাইন্ড করা যাবে না। তবে এটাই কিন্তু রিয়েলিটি এবং রিয়েলিটি মানতে হবে। তো অধিকাংশ মঙ্গোলীয় জনগোষ্ঠীর বসবাস কোনটা হবে? উত্তর হবে এশিয়া। ওকে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, তোমাদের কিন্তু যখন প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস করে তখন কিন্তু অনেক টপিক কিন্তু তোমাদেরকে পড়ানো হয়, মানে বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট, বাংলাদেশ পার্টের বিভিন্ন অংশগুলা টাচ করে থাকে। আবার শুধু প্রশ্নের সাথে সাথে বিভিন্ন ইনফরমেশন দিয়ে, যাতে করে ওই প্রশ্নটা বা আসলে ওই রিলেটেড আরো কিছু যদি আসে সেটাও কিন্তু শেষ হয়ে যায়। বা আন্তর্জাতিক পার্টেও কিন্তু অনেক কিছু তোমাদেরকে পড়িয়ে থাকি। ওকে, আচ্ছা
তো সবাই একটু উত্তর করো যে মহান ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো যে মহান ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? সবাই একটু দ্রুত দ্রুত উত্তর করো। কাউসার মাহমুদ উত্তর করেছে নুরুল আমিন, অর্পিতা দাস উত্তর করেছে নুরুল আমিন, ওকে। সঙ্গীত সরকার উত্তর করেছে নুরুল আমিন। রিফাতুন ঋতু উত্তর করেছে 5 বি, কাউসার মাহমুদ, নুরুল আমিন, হ্যাঁ। তিশা মারিয়া, নুরুল আমিন, আচ্ছা ধন্যবাদ আপু। বাকিরা কোথায়? ফাতেমাতুজ জোহরা, মুবাশশিরা মানসুরা সকলেই উত্তর করছে বি বি, নুরুল আমিন। এই প্রশ্ন কি কমন পড়ছে নাকি রে? হ্যাঁ, প্রশ্ন কি কমেন্ট পড়ছে? সব কোপায় উত্তর দিচ্ছ, আর যখন একটু কঠিন প্রশ্ন করি সব ফোনটা হাতে নিয়ে এমন এরকম বসে থাকে, আমার উত্তর উত্তর করতে চায় না, সব কটা ফাজিল। আর এখন সব ঝাঁপাই করছে নুরুল আমিন নুরুল আমিন। বাট এই যে আমি তোমাদেরকে সবসময় এইটাই বলি যে একা একা আমি রুমের মধ্যে কিন্তু কেউ নাই, মানে যারা অন্য অন্যরা টিচাররা যখন ক্লাস নেয় তখন আমি হয়তো ওখানে বসি, কারণ আমি স্ট্রিমিং এর কাজটা যাবতীয় সেট আপ সব করি, বা আরেকজন যে ভাই আছে। বাট আমি যখন ক্লাস নেই আমার রুমে কেউ থাকে না, কেননা যেহেতু আমি সব সেট আপ পারি, তা আমি সব কিছু করি, মানে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত অফ করা পর্যন্ত সবকিছু আমি করি, যেহেতু আমি এই জিনিসটা পারি। তো একা একা যখন আমি বক বক করি তখন কিন্তু ভাল লাগে না আসলে। যখন তোমরা কমেন্টগুলো করো, যখন কমেন্টগুলো করো, কমেন্টগুলো দেখতে ভাল লাগে, পড়তে ভাল লাগে, আপন আপন মনে হয়, এই জন্য আমি বলি যে কমেন্ট করো, কমেন্ট করো। অনেকেই কমেন্ট করেছে এই প্রশ্ন, দীপ মিত্রা, তনিমা গোস্বামী, অজয় কুমার হালদার, প্রীতম পাল, প্রত্যাশা প্রাপ্তি, মাইশা ফাহমিদা অহনা, এনিয়া আক্তার, এমডি তোহা, কাউসার মাহমুদ, খুব ভালো। অনেকে উত্তর করেছে, অনেকে উত্তর করেছে যে মহান ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, ওকে। এইবার আমরা ভাষা আন্দোলন সম্পর্কে একটু পড়াশোনা করব। সাথে কাউরে নিয়ে নেন। কারে নেব রে ভাই? আমার নেওয়ার মতো জীবনে কেউ নাই, ওকে। যদিও এই কথা বলার পরে আমার চাকরি থাকবে না, তারপরে বললাম যে নেওয়ার মতো আমার জীবনে কেউ নাই, ওকে। যাই হোক, ওকে, এবার আমরা একটু ভাষা আন্দোলন সম্পর্কে একটু পড়াশোনা করি। ভাষা আন্দোলন সম্পর্কে একটু পড়াশোনা করি। আচ্ছা, এই যে যে ভাষা আন্দোলনের সময় তো মুখ্যমন্ত্রী ছিলেন কে? মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এইবার যদি আমি বলি যে গভর্নর কে ছিলেন? গভর্নর কে ছিলেন? এবার একটু উত্তর করো তো, গভর্নর কে ছিলেন? গভর্নর কে ছিলেন একটু উত্তর করো তো। ভাষা আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী তো ছিলেন নুরুল আমিন, তাহলে গভর্নর কে ছিলেন? গভর্নর কে ছিলেন? দ্রুত একটু উত্তর করো, দ্রুত একটু উত্তর করো ভাইয়া পুরা। এই অর্পিতা, দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছ। ভাবি দেখলে চাকরি থাকবে না? আমি কি বলছি যে ভাবি দেখলে চাকরি থাকবে না? আমি ভাবির কথা উল্লেখ করছি? আমি বলছি এই জায়গায় আমার চাকরি থাকবে না, সেটা বলছি আমি। এত বেশি বুঝলে হবে না তো, এত বেশি বুঝলে এত সত্যি কথা বললে হবে না তো। আজকে ক্লাস আসতে লেট হয়ে গেল। আচ্ছা, নুরুল আমিনকে নিয়ে বঙ্গবন্ধুর উক্তি কি মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করে? আচ্ছা, সানজিদা এত স্লো উত্তর দেয় কেন? মানে ও সম্ভবত আমি আসি 5 নম্বর প্রশ্নে, ও উত্তর দিচ্ছে এখনো 2 নম্বর। হয়তোবা নেট স্লো, হয়তোবা নেট স্লো, যার কারণে ওর কাছে ক্লাসটা যেতে একটু লেট হয়, ওকে। তো মহান ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী তো তোমরা জানলা, গভর্নর কে ছিল একটু উত্তর করো, গভর্নর কে ছিল? অথৈ বিশ্বাস কিন্তু উত্তর করেছে খালেকুজ্জামান, ওকে। অথৈ বিশ্বাস উত্তর করেছে খালেকুজ্জামান। আচ্ছা, নুনজিলা নোভা উত্তর করেছে বি। আচ্ছা, নুনজিলা নোভা, আমি আপু আমি বলেছি যে এখন মুখ্যমন্ত্রী তো বিষয় আমরা জেনেছি, গভর্নর কে ছিল? গভর্নর কে ছিল সেটা একটু বলো, গভর্নর কে ছিল? গভর্নর ছিল কে? খালেকুজ্জামান চৌধুরী, খালেকুজ্জামান ছিল কে?
দেখছো আমার হাতের লেখা কিন্তু আগের থেকে অনেক অনেক ভালো হয়েছে। আমি অনেক ট্রাই করছি বোর্ডে হাতের লেখা সুন্দর করার জন্য, কারণ আমি শুরুতে, তোমাদের মনে আছে যে আমি শুরুতে যখন ক্লাস নিতাম আমার হাতের লেখার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ ছিল। এবং হাতের লেখা নিয়ে তোমাদের অবজেকশন ছিল যে ভাই আপনার হাতের লেখা আমি বুঝতে পারি না, যার কারণে কিন্তু হাতের লেখা একটু একটু করে সুন্দর করার ট্রাই করছি। তো গভর্নর কে ছিল? গভর্নর ছিল চৌধুরী খালেকুজ্জামান। এইবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব। গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব সেটা ছিল ভাষা আন্দোলনে যা কিছু প্রথম। আমি একটু ব্ল্যাঙ্ক পেজে যাব। ভাষা আন্দোলনে যা কিছু প্রথম। ভাষা আন্দোলনে যা প্রথম। আমরা একটু এই বিষয় নিয়ে পড়াশোনা করব যে ভাষা আন্দোলনে যা প্রথম। আচ্ছা, শুরুতেই যদি বলি যে প্রথম কবিতা, প্রথম কবিতা কোনটা? সবাই একটু দ্রুত উত্তর করো তো। ভাষা আন্দোলনের প্রথম কবিতা, প্রথম কবিতা কোনটা এবং লেখক কে? প্রথম কবিতা এবং লেখককে সকলে একটু দ্রুত কমেন্ট করে জানাও। ভাষা আন্দোলনের প্রথম কবিতা এবং লেখককে সকলে একটু উত্তর করে জানাও তো। না, এই মেয়ে আমার প্রতিদিন ক্লাসে পাগল বানাই দিবে। এর এক প্রশ্ন আমি আগের দিন বলেছি ওকে। আচ্ছা, আমি এবার ওর বিষয়টা আমি ধরতে পারছি। আমি ওর বিষয়টা ধরতে পারছি, হয়তোবা প্রশ্নে যখন আন্তর্জাতিক পার্ট থাকে তখন এই মেয়ে উত্তর করে না সম্ভবত। তুমি কিছু মনে করো না, আমি জাস্ট বলার জন্য বলছি যে যখন আন্তর্জাতিক পার্ট থাকে আন্তর্জাতিক পার্টে ও কোনো উত্তর করে না, যখন বাংলাদেশ পার্ট আবার আসে বাংলাদেশ পার্টে উত্তর করে। বাট তোমরা হয়তো ক্লাসের ক্যাপশন দেখে বুঝবে, আমি কিন্তু ওখানে বলেছি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস। তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় আমি বলেছি, তো সকল বিশ্ববিদ্যালয়তেই তো মানে আমি পড়াবো, তাই না? সেখানে তো বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাই থাকে। ওকে, তো ভাষা আন্দোলন যা প্রথম, প্রথম কবিতা কি? প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কি? সবাই একটু নোট করবে, সবাই একটু নোট করবে। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কে লিখেছেন? চৌধুরী, মানে মাহবুব আলম চৌধুরী। কে? মাহবুব আলম চৌধুরী। মাহবুব আলম চৌধুরী। তাহলে প্রথম কবিতা কি ছিল? প্রথম কবিতা ছিল মাহবুব আলম চৌধুরী। হ্যাঁ, কাউসার মাহমুদ উত্তর দিয়েছে। আচ্ছা, আমি তো যাব। কাউসার মাহমুদ আবার একটু বেশি, মানে ওরা আমি এত পড়াইছি আইরিন রে, যে ও এত অ্যাডভান্স হয়ে গেছে যে মানে আমি প্রশ্ন করার আগেই সে উত্তর দিয়ে দেয়। একটু থামো, আমি তো যাচ্ছি আপু, আমি সেই পর্যন্ত যাচ্ছি। আমার যাইতে দাও, তারপর উত্তর করো। আমি যে উত্তর মানে প্রশ্নটা বলি সেটার উত্তর করো, আমার সেই পর্যন্ত যাইতে দাও, একটু সময় দাও আমাকে। ওকে, আচ্ছা থামো আপু। আচ্ছা, গ্যাঞ্জাম করার দরকার নেই, গ্যাঞ্জাম করার দরকার নেই। পাবলিক প্ল্যাটফর্ম, ঠিক আছে? যার যার জায়গা থেকে শেষে উত্তর দিক। ওকে, এইবার যদি বলি যে প্রথম কবিতা, তো গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সানজিদা আশা, রিল্যাক্স আপু, তুমি পড়তে আসছো হাসাহাসির জন্য না, বোঝা গেছে। তুমি তোমার মতন ক্লাস করতে থাকো আপু, তুমি তোমার মতন কমেন্ট করো, কোনো সমস্যা নেই। তুমি তোমার মতন প্রশ্ন করো, তুমি তোমার মতন ক্লাস করো, কোনো সমস্যা নেই। এই কেউ হাসা হাহা দিবা না,
কেউ হাহা দিবা না, ওর ক্লাসে কেউ আসো, এই যারা যারা হাহা দিছো রিমুভ করো, যারা যারা, এই অর্পিতা, অর্পিতা রিমুভ কর, হা রিমুভ কর। ক্লাসের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করিস না, ক্লাসের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করিস না, ক্লাসের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করিস না। ওর মতন পড়ুক। এই দীপমিত্রা, তিশা মারিয়া, দুইটাই হা রিমুভ কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ক্লাসের মধ্যে যেন কোনো গ্যাঞ্জাম না দেখি আমি। ওকে, তাহলে প্রথম কবিতাটা গেল, প্রথম কবিতা গেল। এইবার যদি বলি যে প্রথম শহীদ কে, প্রথম কবিতা গেল, প্রথম শহীদ কে, সবাই একটু দ্রুত উত্তর করো। প্রথম শহীদ কে, প্রথম শহীদ কে, দ্রুত একটু উত্তর করো। প্রথম শহীদ কে, দ্রুত একটু উত্তর করো। প্রথম শহীদকে দ্রুত উত্তর করো। আচ্ছা, দেখা যায় না, দেখা যায় না, তার কারণ হলো ক্যামেরা অফ হয়ে গেছিল, দেখা যায় না। এখন দেখা যাবে, এখন দেখা যাবে, এখন দেখা যাবে, এখন দেখা যাবে। ক্যামেরা অফ হয়ে গেছিল, ক্যামেরা অফ হয়ে গেছিল, আমি ঠিক করে দিছি। আচ্ছা, আমি আসি, আমি আসি, ঠিক করে দিছি। সবাই উত্তর করো, প্রথম শহীদকে, সবাই উত্তর করো। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাবে, এখন দেখা যাবে, সবাই উত্তর করো প্রথম শহীদকে। এখন আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, রফিক হবে উত্তর। কি হবে যে প্রথম শহীদ হচ্ছে রফিক, প্রথম শহীদ হচ্ছে রফিক। ওকে, তাহলে প্রথম কবিতা পেলাম, প্রথম শহীদ পেলাম, প্রথম কবিতাও পেলাম, প্রথম শহীদও পেলাম। এইবার যদি বলি যে প্রথম উপন্যাস, প্রথম উপন্যাস কোনটা, প্রথম উপন্যাস কোনটা? সঙ্গীত সরকার, তোরে পিটাবো। তাহলে প্রথম উপন্যাস কোনটা, প্রথম উপন্যাস সকলে একটু কমেন্ট করো। ভাইয়া, ভাইয়া পুরো প্রথম উপন্যাস কোনটা, দ্রুত দ্রুত একটু কমেন্ট করো। ভাইয়া পুরো দ্রুত দ্রুত কমেন্ট করো। তাহলে আমরা প্রথম, প্রথম আমরা কবিতা পেলাম, প্রথম কবিতা পেলাম, এরপর প্রথম শহীদ আমরা পেলাম। এখন আমি প্রশ্ন করেছি যে ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস কোনটি এবং কার লেখা, ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস কোনটি এবং কার লেখা, দ্রুত দ্রুত উত্তর করো। আচ্ছা, কাউসার মাহমুদ উত্তর করেছে আরেক ফাল্গুন, জহির রায়হান, অর্পিতা দাস উত্তর করেছে তিশা মারিয়া, অজয় কুমার হালদার, অর্পিতা দাস রচনা, জহির রায়হান। খুব ভালো। তাহলে প্রথম উপন্যাস কোনটি, প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, আরেক, কে এটা হচ্ছে জহির রায়হান।
জহির রায়হান। ওকে, ওকে, এইবার শেষ প্রশ্ন যেটা, সেটা যদি আমি বলি যে প্রথম চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র কোনটি? প্রথম চলচ্চিত্র কোনটি? এটা একটু দ্রুত দ্রুত উত্তর করো ভাই আপুরা। আমরা প্রথমে বললাম কবিতা, তারপর দেখলাম প্রথম শহীদ, তারপর দেখলাম আমরা উপন্যাস, এবং সর্বশেষ আমি যে প্রশ্নটি করেছি যে প্রথম চলচ্চিত্র, ভাষা আন্দোলনের প্রথম চলচ্চিত্র কোনটি? দ্রুত দ্রুত উত্তর করো। আচ্ছা, প্রথম উপন্যাস পেলাম আমরা, প্রথম চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র, আচ্ছা, সবাই উত্তর করেছে আরেক ফাল্গুন, এবং তিশা মারিয়া বলেছে আরে ফাগুন, মানে হচ্ছিল আরে, মানে ভাই ব্রাদার বলেন আরে মামা তুই এটা কেন করলি, মানে ও হচ্ছিল আরে ফাগুন, ফাগুন হচ্ছিল ওর ভাই ব্রাদার, ফাগুনটা বলতেছে আরে ফাগুন। কি একটা অবস্থা, বানানো একটু ঠিক করে লেখো আপু। ঠিক আছে, ওটা আরে ফাগুন না, আরেক ফাল্গুন। ওকে, ওকে। তো আচ্ছা, তাহলে প্রথম চলচ্চিত্র কোনটি? প্রথম চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া। কি? জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া, জীবন থেকে না, এটাও কার? এটাও কিন্তু জহির রায়হানের, এটাও কিন্তু জহির রায়হানের, জীবন থেকে নেওয়া। ওকে, তো আমরা কিন্তু ভাষা আন্দোলন, দেখো একটা মাত্র কোশ্চেন ছিল, ভাষা আন্দোলনের একটি মাত্র প্রশ্ন ছিল, তো একটি মাত্র প্রশ্নের উত্তর তো আমরা পেয়েছি, সাথে ভাষা আন্দোলনের মোটামুটি একটা বিষয় কিন্তু আমরা জানতে পারলাম। ওকে, তো অনেক কিছু আলোচনা করলাম, পরবর্তী প্রশ্নে যাব, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে? না, পরবর্তী কিন্তু কোনো প্রশ্ন নেই। পরবর্তী প্রশ্ন যেটা থাকে প্রতিদিন, সেটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে আমাদের এনইউ বুস্টার, এনইউ বুস্টার এইটা রেগুলারই বলি, আজকেও বলবো যে জাতীয় বুস্টার যারা, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে এনইউ বুস্টার, যারা যারা এখনো সংগ্রহ করেনি, দ্রুত দ্রুত তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নাও, অথবা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাও, আমাদের লিজেন্ড কেয়ার ফেসবুক পেজ বা আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা ফোন কল দিয়ে কিন্তু তোমরা এনইউ বুস্টার বইটি সংগ্রহ করতে পারবে। তো তোমরা জানো যে বইয়ের দাম হচ্ছে 400 টাকা, এবং যারা অনলাইনে নেবে তাদের জন্য এক্সট্রা 50 টাকা ডেলিভারি চার্জ। ওকে, তো পরবর্তী প্রশ্ন কি আছে? কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? ভাইয়া পুরো দ্রুত দ্রুত উত্তর করো। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? দ্রুত দ্রুত একটু উত্তর করো ভাইয়া পুরো। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? হ্যাঁ, আমার হাতের লেখা আগের থেকে ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, মুবাশশিরা মানসুর উত্তর করেছে 6 এর বি, ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ। ওকে, বাকিরা একটু উত্তর করো ভাইয়া পুরো, বাকিরা দ্রুত দ্রুত একটু উত্তর করো যে কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
আচ্ছা, হৃদয় রায় প্রশান্ত উত্তর করেছে 6 এর খ। অজয় কুমার হালদার বলেছে বি। ওকে, বাকিরা কোথায়? বাকিরা একটু দ্রুত উত্তর করো ভাইয়া, পুরো দ্রুত দ্রুত উত্তর করো। হ্যাঁ, ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো। অর্পিতা উত্তর করেছে 6 এর খ। ওকে, দীপ মিত্র উত্তর করেছে, ইশরাত জাহান উত্তর করেছে, ফাতেমাতুজ জোহরা উত্তর করেছে, সঙ্গীত সরকার বলছে স্বল্প উন্নত দেশসমূহ। একটু ভেবে উত্তর দাও সবাই, একটু যারা যারা উত্তর করছো, বিশেষ করে সঙ্গীত সরকার, একটু ভেবে উত্তর দাও ভাইয়া। ওকে, তো কমনওয়েলথ। তা আচ্ছা, তোমরা উত্তর করতে লাগো, আমি একটু কমনওয়েলথ সম্পর্কে একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। এটা দেখো যে কমনওয়েলথ, কমনওয়েলথ আসলে কি। দেখো যে ব্রিটিশ, যার নোট করো তোমরা, যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন। ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন। ওকে, এটাই হলো কমনওয়েলথ, এটাই হলো কমনওয়েলথ। এবং যদি বলি কমনওয়েলথের যাত্রা, যাত্রাকাল এবং আনুষ্ঠানিক যাত্রাকাল দুইটাই কিন্তু পার্থক্য আছে। এই কমনওয়েলথের যদি যাত্রাকাল আমি বলি, কমনওয়েলথের যাত্রাকাল হলো 1926। কত? 1926। এইবার যদি প্রশ্নে আসে যে প্রাতিষ্ঠানিক যাত্রাকাল, এই যাত্রাকালের আগে যদি প্রাতিষ্ঠানিক কথাটি উল্লেখ থাকে, প্রাতিষ্ঠানিক যাত্রাকাল সেটা কত সালে? সেটা হচ্ছে হলো 26 এপ্রিল। কবে? 26 এপ্রিল 1949। 1949। তাহলে যাত্রাকাল হচ্ছে 1926, এবং প্রাতিষ্ঠানিক যাত্রাকাল যদি বলে সেটা হচ্ছে 26 এপ্রিল 1949। ওকে, এইবার যদি আমি বলি যে এই যে যে কমনওয়েলথ, কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? আচ্ছা, এখন দেখা যাবে। আমি এতক্ষণ খেয়াল করিনি, মানে আজকে ক্যামেরা একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি কেন দিচ্ছে আমি জানি না, হয়তোবা মানে আজকে গরম পড়ার কারণে আমি এসি চলতেছে, বাট এসির পাওয়ারটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, মানে আমার ঠান্ডা লাগছিল তাই, যার কারণে হয়তোবা ক্যামেরা গরম হয়ে অফ হয়ে গিয়েছে। আশা করি এখন থেকে আর সমস্যা হবে না। এবং তোমরা হয়তো দেখতে পারছো। ওকে, তোমরা হয়তো এখন দেখতে পারছো, তোমরা হয়তো এখন দেখতে পারছো। আচ্ছা, কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? এবার একটু বলো। হ্যাঁ, ক্যামেরা অফ ছিল আশা করি। আচ্ছা, কমেন্ট চেক করেন এমন না, আমি তো কমেন্ট চেক করি। মুবাশশিরা মানসুরা
বাট আমি যখন লিখছিলাম তখন তো লেখার সময় তো আমি যদি ফোনের দিক তাকায় থাকি তাহলে তো বিষয়টা হয় না। ওকে, তো কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনের মার্লব্রো হাউসে। কোথায়? লন্ডনের মার্লবোরো হাউসে। তাহলে সদর দপ্তর কোথায়? লন্ডনের মার্লবোরো হাউসে। ওকে, এবং বর্তমান যিনি প্রধান রয়েছেন, বর্তমান যিনি প্রধান, বর্তমান প্রধান, বর্তমান প্রধান হচ্ছেন রাজা তৃতীয় চার্লস। কে? তৃতীয় চার্লস বর্তমান প্রধান। এবং যদি বলি যে বাংলাদেশ সদস্য হয়, বাংলাদেশ সদস্য হয়, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় কবে? বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় কবে? 18 এপ্রিল 1972। কবে? 18 এপ্রিল 1972। তাহলে বাংলাদেশ সদস্য হয় কবে? 18 এপ্রিল 1972। এবং বাংলাদেশ কিন্তু 34তম সদস্য। কততম? 34তম সদস্য। বাংলাদেশ কিন্তু কমনওয়েলথের, বাংলাদেশ কিন্তু কমনওয়েলথের 34তম সদস্য। হ্যাঁ, তাহলে বাংলাদেশ কিন্তু কমনওয়েলথের 34তম সদস্য। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার উত্তরটা কি হবে যে কমনওয়েলথ কোন দেশ নিয়ে গঠিত? সেটা ছিল এই যে ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ, ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ। তাহলে আমরা কি কি পেলাম? যাত্রাকাল পেলাম, প্রাতিষ্ঠানিক যাত্রাকাল পেলাম, তারপরে সদর দপ্তর কোথায় পেলাম, বর্তমান যে প্রধান তৃতীয় চার্লস পেলাম, বাংলাদেশ সদস্য হয় কবে? 18 এপ্রিল 1972 সালে, সেটাও পেলাম, এবং বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 34তম সদস্য, সেটাও কিন্তু আমরা পেলাম। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? হ্যাঁ, ফাতেমাতুর জোহর উত্তর দিয়েছিল 1972। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখো, পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? সবাই একটু দ্রুত উত্তর করো। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? মুবাশশিরা মানসুর উত্তর করেছে 7 এর বি। আচ্ছা, অর্পিতা দাস উত্তর করেছে সোমপুর বিহার, আইরিন উত্তর করেছে সোমপুর বিহার, দীপ পিত্র উত্তর করেছে, হৃদয় রায় উত্তর করেছে, সঙ্গীত সরকার উত্তর করেছে। বাকিরা যারা যারা ক্লাসটি দেখছো সকলে একটু উত্তর করো। অথই বিশেষ উত্তর করেছে সোমপুর বিহার, তনিমা গোস্বামী 7 এর বি। ওকে, তাহলে পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? ফাতেমাতুর জোহর উত্তর করেছে বি। সকলে যেহেতু বি উত্তর করেছে, আমরা বি কেই হয় জয়যুক্ত করব। হ্যাঁ, জয়যুক্ত করব সোমপুর বিহার। আচ্ছা, এই সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? অবস্থান কোন জেলায়? সোমপুর বিহারের অবস্থান কোন জেলায়? সোমপুর বিহারের অবস্থান হচ্ছে নওগাঁ। কোথায়? নওগাঁ। তোমাদের খন্দকার ভাইয়ার বাসা নওগাঁ, সেই নওগাঁতেই কিন্তু সোমপুর বিহারের অবস্থান, নওগাঁ জেলা। ওকে, এবং এটি কিন্তু বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন। এই যে সোমপুর বিহার, এই সোমপুর বিহার কিন্তু বৌদ্ধ সভ্যতার শ্রেষ্ঠতম নিদর্শন, শ্রেষ্ঠতম নিদর্শন। এবং যদি বলি যে পাহাড়পুরের নির্মাতা, এই পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি, এটা নির্মাতা কে? সবাই একটু উত্তর করো তো।
নির্মাতাকে? সবাই একটু উত্তর করো। এই বৌদ্ধ বিহারের বা অর্থাৎ সোমপুর বিহারের নির্মাতাকে? একটু উত্তর করো। হ্যাঁ, কাউসার মাহমুদ উত্তর দিয়েছে, অর্পিতা দাসও একই উত্তর দিয়েছে, ধর্মপাল নির্মাণ করেন। আচ্ছা, তাহলে নির্মাতা কে? নির্মাতা হচ্ছে ধর্মপাল। কে? ধর্মপাল। ওকে, খুব ভালো কথা। ওকে, ভালো কথা। এইবার যদি আমি বলি যে এই যে পাহাড়পুরের যে সোমপুর বিহার, এটা কিন্তু সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য, পোড়ামাটির ফলক পাওয়া গেছে এই পাহাড়পুরের এই যে বৌদ্ধ বিহার কিংবা সোমপুর বিহার যেটাই বলো কেন, এখানে কিন্তু সব থেকে বেশি ভাস্কর্য বা পোড়ামাটির ফলক যেটাই বলো সেটা কিন্তু পাওয়া গিয়েছে। ওকে, তো এই যে প্রশ্নটা, এই প্রশ্ন এটা ছিল তোমার প্রত্নতাত্ত্বিকের একটা প্রশ্ন, মানে যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রত্নতাত্ত্বিক নিয়ে প্রশ্ন আসে, যেমন বিভিন্ন স্থাপনা, ভাস্কর্য এগুলো নিয়ে প্রশ্ন আসে। তো এটা সেরকমই একটা প্রশ্ন ছিল। তো এটা এই প্রশ্নের আর তেমন কিছু ব্যাখ্যা দেওয়ার নেই বা ইনফরমেশন দেওয়ার নেই। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটা কি আছে যে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাকমা অধিবাসীদের বাস? ওকে, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাকমা অধিবাসীদের বাস? হ্যাঁ, ধর্মপাল। পরবর্তী প্রশ্ন বলে যে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি অধিবাসীদের বসবাস রয়েছে? সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়া, পুরো সবাই একটু দ্রুত উত্তর করো। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাকমা অধিবাসীদের বসবাস? আচ্ছা, অর্পিতা দাস উত্তর করেছে খাগড়াছড়ি, কাউসার মাহমুদ উত্তর করেছে রাঙামাটি। আমরা কিন্তু এই চাকমা সম্পর্কে একটু পড়াশোনা আমরা করব, চাকমা সম্পর্কে একটু পড়াশোনা করব, তাহলে কিন্তু মোটামুটি তোমার জনগোষ্ঠীর বিষয়টা কিন্তু একটু পড়া হয়ে যাবে। ওকে, তো আমরা চাকমার একটু পড়াশোনা করে আসি, দেখি চাকমা নিয়ে কি কি পড়া যায়। আচ্ছা, তোমরা জানো যে এই চাকমাকে কিন্তু সর্ববৃহৎ উপজাতি বলা হয়। এই চাকমাকেই কিন্তু সর্ববৃহৎ উপজাতি বলা হয়। এবং তোমরা জানো যে এদের কয়েকটি গ্রাম বা পাহাড়কে বলা হয় মৌজা। এদের কয়েকটি গ্রাম বা পাহাড়কে কি বলে? গ্রাম বা পাহাড়কে বলে মৌজা। কি বলে? মৌজা। এবং এদের যে গ্রাম প্রধান থাকে, কি থাকে? এদের যে গ্রাম প্রধান থাকে, এই গ্রাম প্রধানকে কিন্তু বলা হয় কারবারি। কি বলা হয়? কারবারি। তাহলে কি কি পেলাম? যে চাকমারা হচ্ছে সর্ববৃহৎ উপজাতি, এদের গ্রাম বা পাহাড়কে বলা হয় মৌজা এবং গ্রাম প্রধানকে বলা হয় কারবারি। এবং এই চাকমারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী। কি? বৌদ্ধ ধর্মাবলম্বীর। ওকে, চাকমারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং এই যে চাকমাদের একটা ভাষা রয়েছে, সেই ভাষায় কিন্তু একটি রচিত উপন্যাস রয়েছে। চাকমাদের রচিত একটি উপন্যাস রয়েছে। তোমরা কি বলতে পারবে সেই উপন্যাসটির নাম কি? তোমরা কি জানো এই চাকমা ভাষায় একটি উপন্যাস রয়েছে? চাকমা ভাষায় রচিত একটি উপন্যাস রয়েছে, সেই উপন্যাসটির নাম কি তোমরা জানো? যারা যারা জানো একটু কমেন্ট করে আমাকে জানাও যে চাকমা ভাষায় রচিত উপন্যাসটির নাম কি?
চাকমা ভাষায় রচিত উপন্যাসের নাম কি? আচ্ছা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের 3 জায়গাতেই তো বাস করে, বুঝবো কেমনে কোন জেলায় বেশি? ওকে অর্পিতা, আমি যে প্রশ্নটি করেছি সেটা একটু উত্তর করো আপু, যে চাকমা ভাষায় রচিত উপন্যাসের নাম কি? চাকমা ভাষায় রচিত উপন্যাসের নাম একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, মুবাশিরা মানসুর উত্তর করেছে মর থেঙ্গারি। ওকে, উত্তর করেছে মং থেঙ্গারি। আচ্ছা, এখনই আসবে আমি জানি, আবার অফ হয়ে গেছে। আজকে কেন এত ডিস্টার্ব দিচ্ছে আমি জানি না, বারবার কেন ডিস্টার্ব দিচ্ছে আমি জানি না, আজকে কেন এমন হচ্ছে আমার সঙ্গে জানি না আমি। আমার জীবনে কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস আসলে। আজকে ক্লাসে এত কেন বেশি ডিস্টার্ব দিচ্ছে আমি জানি না। আচ্ছা, আমি দ্রুত শেষ করে দেবো। উপন্যাসটির নাম হচ্ছে ফেবো। কি নাম? ফেবো। ওকে, আমি সময় খুব বেশি নিব না, আমি দ্রুত শেষ করে দিব, আমি দ্রুত শেষ করে দিব, দ্রুত শেষ করে দিব। নাম হচ্ছে ফেবো। হ্যাঁ, ফেবো, নাম হচ্ছে ফেবো। ওকে, তো এখানে আর কোনো কিছুই পড়ানোর নেই। এই তোমার চাকমা নিয়ে আর কোনো কিছু পড়ানোর নেই। ও, আর একটা বিষয় জানানোর আছে, চাকমাদের বসবাস নিয়ে। বসবাস নিয়ে আমার একটু জানানোর আছে, বসবাস নিয়ে একটু জানবো, বসবাস নিয়ে একটু জানবো। সবাই একটু অপেক্ষা করো, বসবাসটা নিয়ে আমরা একটু জানবো। আমি একটু ব্ল্যাঙ্ক পেজে আসি। হ্যাঁ, কাউসার মাহমুদ, ফেবো হবে। এদের বসবাস সহজে মনে রাখার উপায় তো তোমরা জানো, যে বারাক ওবামা। সবাই একটা নোট করবে, বা বারাক, বারাক ওবামা চা খায়। বারাক ওবামা চা খায়। কি, যে বারাক ওবামা চা খায়। তাহলে বাতে কি হয়? বাতে হয় বান্দরবন। কি হয়? বান্দরবান। এইবার রাতে হয়, তাহলে বাতে হয় বান্দরবান, রাতে হয় রাঙামাটি। কি হয়? রাঙামাটি। ওকে, এইবার এই যে কো, এতে হয়, কতে হয় কক্সবাজার। কি হয়? কক্সবাজার। এবং বমাতে কিছু হয় না, আবার এই জয় আকারে কি হয়? চট্টগ্রাম। কি হয়? চট্টগ্রাম। এবং খাইতে হয়, খাইতে হয় খাগড়াছড়ি। খাইতে হয় খাগড়াছড়ি। তাহলে আমরা কি কি পেলাম? যে বারাক ওবামা চা খায় মানে বাতে বান্দরবান, তারপরে কি রাঙামাটি রাতে, তারপরে কোথায় কি কক্সবাজার, চাতে কি চট্টগ্রাম, এবং খাইতে কি খাগড়াছড়ি। এর থেকে সহজ উপায় আমার জানা নেই যে মনে রাখার জন্য, এর থেকে সহজ উপায় আমার জানা নেই মনে রাখার জন্য। তো যখনই চাকমার যে বিষয়টা আসবে, চাকমাদের বসবাস কোথায় বা চাকমারা কোন জেলায় বসবাস করে, তখন মাথার মধ্যে একটা জিনিসই নিয়ে নিয়ে রাখবা। এখন নিয়ে নাও যে বারাক ওবামা চা খায়। বারাক ওবামা চা খায় বাতে বান্দরবান, রাতে রাঙামাটি, কতে কক্সবাজার, চাতে চট্টগ্রাম, এবং খাইতে খাগড়াছড়ি। ওকে, আশা করি বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল এবং তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এটা একটু নোট করে নিও ভাইয়া পুরা, এটা একটু নোট করে নিও। ওকে, এটা একটু নোট করে নিও তোমরা। আমরা পরবর্তী প্রশ্নে যাব, আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে? যে বাংলাদেশে, বাংলাদেশে এ পর্যন্ত গৃহীত পঞ্চবার্ষিক পরিকল্পনার সংখ্যা, বাংলাদেশে এ পর্যন্ত গৃহীত পঞ্চবার্ষিক পরিকল্পনার সংখ্যা কতটি? সবাই একটু দ্রুত উত্তর করো। বাংলাদেশে এ পর্যন্ত গৃহীত পঞ্চবার্ষিক পরিকল্পনার সংখ্যা কতটি? বাংলাদেশে এ পর্যন্ত গৃহ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সংখ্যা কতটি? সবাই একটু দ্রুত উত্তর করো।
বাংলাদেশে এ পর্যন্ত গৃহীত পঞ্চবার্ষিক পরিকল্পনার সংখ্যা কত? আচ্ছা, এমডি সবুর আলী সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ক্লাস প্রায় শেষের পথে। আচ্ছা, অর্পিতা দাস উত্তর করেছে 5টি মনে হয়। ওকে। আচ্ছা, এমডি সবুর আলী উত্তর করেছো 8টি। দীপ পিত্র উত্তর করেছো 5টি। কাউসার মাহমুদ বলছো 8টি। ওকে। ওকে, আমরা একটু পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা একটু দেখে আসবো। কতটি? উত্তর হবে 8টি। কতটি? 8টি। আমরা প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটা ছিল 1973 থেকে 1978, 1973 থেকে 1978। দ্বিতীয়টি হচ্ছে, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে 1980 থেকে 1985, 1980 থেকে 1985। তৃতীয় যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, তৃতীয়টা হচ্ছে 1985 থেকে 1990, 1985 থেকে 1990। চতুর্থ যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটা হচ্ছে, চতুর্থ হচ্ছে 1990 থেকে 1995, 1990 থেকে 1995। পঞ্চমটা হচ্ছে 1997 থেকে, কত থেকে? 1997 থেকে 2002। পঞ্চম গেল। ষষ্ঠ হচ্ছে 2011 থেকে 2011 থেকে 2015, 2011 থেকে 2015। ষষ্ঠ গেল। এবার সপ্তম হচ্ছে 2015 থেকে 2020। আশা করি এরপরে তোমরা এই প্রশ্ন আর ভুলবা না যে ভাইয়া 8টাই বোর্ডে লিখিয়ে দিয়েছিল। যদি এরকম প্রশ্ন আসে কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা এই পর্যন্ত বাংলাদেশে গৃহীত হয়েছে, তখন কিন্তু চোখ বুজে উত্তর দিতে পারবে 8টি। কেউ আর 5টি বলে পাশে প্রশ্নবোধক চিহ্ন তোমরা দেওয়ার সুযোগ নেই, কেননা মনে রাখবা যে ভাইয়া কিন্তু 8টাই বোর্ডে লিখিয়ে দিয়েছিল। ওকে। তো এবং সর্বশেষ অষ্টম হচ্ছে 2020 থেকে 2025। 2020 থেকে অষ্টম 2025। ওকে। আশা করি আজকের পর থেকে আর কেউ ভুলবে না। আমি কিন্তু 8টা পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিন্তু বোর্ডে লিখিয়ে দিয়েছি। ওকে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্নে যাব এবং আজকের সর্বশেষ প্রশ্ন যে ইপিজেড অর্থ কি? ইপিজেড অর্থ কি? আজকের শেষ প্রশ্ন। ইপিজেড অর্থ কি? আচ্ছা, হৃদয় রায় প্রশান্ত উত্তর করেছে 10-এর বি, এক্সপোর্ট প্রসেসিং জোন। বাকিরা একটু উত্তর করো ভাইয়াপুরা, বাকিরা একটু উত্তর করো। ইপিজেড কি হবে? ইপিজেড হবে এক্সপোর্ট প্রসেসিং জোন। কি হবে? এক্সপোর্ট প্রসেসিং জোন। হ্যাঁ, কি হবে? ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন। ওকে। এইবার যদি আমি বলি যে বাংলাদেশে মোট ইপিজেড কতটি? সরকারি কতটি এবং বেসরকারি?
বেসরকারি কতটি, ওকে, বেসরকারি কতটি এবং প্রস্তাবিত কোনটা কোনটা, প্রস্তাবিত, প্রস্তাবিত। তাহলে ইপিজেড অর্থ আমরা জানি যে এক্সপোর্ট প্রসেসিং জোন। মোট ইপিজেড কতটি, সরকারি ইপিজেড কতটি, বেসরকারি ইপিজেড কতটি এবং প্রস্তাবিত ইপিজেড, আপকামিং যে ইপিজেড গুলা এগুলা কোথায় কোথায়। সবাই একটু উত্তর করো, সবার উত্তর দেখতে চাই। আচ্ছা, মোট ইপিজেড হচ্ছে 10টি, মোট ইপিজেড 10টি। এর মধ্যে সরকারি ইপিজেড হচ্ছে 8টি এবং বেসরকারি ইপিজেড হচ্ছে 2টি এবং প্রস্তাবিত আমি বলেছিলাম যে প্রস্তাবিত, প্রস্তাবিত হচ্ছে দেখো গাইবান্ধা, গাইবান্ধা, যশোর এবং পটুয়াখালী। গাইবান্ধা, গাইবান্ধা, যশোর এবং পটুয়াখালী। গাইবান্ধা, যশোর এবং পটুয়াখালী। তাহলে প্রস্তাবিত কি, গাইবান্ধা, যশোর এবং পটুয়াখালী। ওকে, তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং পরবর্তী কি আছে দেখি। পরবর্তী প্রতিদিনের ন্যায় আজকেও বলতে হয় যে আমাদের অল ইন অন কোর্স, যেখানে চট্টগ্রামটা এখন অ্যাভেলেবেল নেই যেহেতু পরীক্ষা শেষ, বাকি আছে রাজশাহী, গুচ্ছ, 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে আমরা মাত্র 1000 টাকায় কিন্তু এই 4টে বিশ্ববিদ্যালয়ের কোর্স তোমরা পেয়ে যাবে। এবং তোমরা তো প্রতিদিনই তোমাদেরকে বলি যে কোর্সে কি কি থাকবে, তাই যারা যারা এখনো এনরোল করনি দ্রুত এনরোল করে ফেলবে। ওকে ভাইয়াপুর, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং ক্লাস যদি থাকে আমি ক্লাসের 4 থেকে 5 ঘন্টা আগেই কিন্তু আমি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো আমার পেজে। অবশ্যই তোমরা পেজটি ফলো দিয়ে রাখবে যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।